আজকে বাজেটের কথা বলবো। আমি একটা উদাহরণ দিলাম, যা ভারত হচ্ছে আপনার শত্রু, সে সর্বক্ষেত্রে আপনাকে চাবে মানুষের মাধ্যমে তারেক জিয়া কি মেলায়ন করতে। এই যে তারেক জিয়া রহমান মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কথা বলতেছেন, এটা কি মেলায়ন করে? এটা কার অংশকার? একটা আপনি একটা জিনিস বলেন, ওনার আজকে কি বলা উচিত ছিল? গতকালকে একটা হাই কমিশনার এসে বলতে পারে 2 দেশ এক করে দিব, এ বিষয়ে ওনার মুখে বন্ধ কেন, তলা কেন? উনি আজকে এই বিষয়ে বললেন না কেন? বিরোধী দলের কথা বলতে পারলেন, কিন্তু উনি এই কথা, বিরোধী দলীয় নেতা প্রথমে কালকে রাতে স্টেটমেন্ট বলছে, ওনার কাছে জবাব চাওয়া উচিত, এবং ওনাকে দেশে কিভাবে উনি থাকে। কালকে একটা লোক এসে বললো 160 কোটি লোক আমরা সব এক হয়ে যাবো। আরে যে দেশের 22% লোকের টয়লেটের ব্যবস্থা নাই, সে দেশের সাথে বাংলাদেশ যাবে? আরে তোমার দরকার হয় বাবা, তুমি বাংলাকে না পারো চালাতে, আমাদের সাথে দিয়ে দাও। যেমন তো করিমগঞ্জকে জোর করে আমাদের কাছ থেকে নিয়ে নিছো, সব ফেরত দাও। আসাম আর করিমগঞ্জ পশ্চিমবঙ্গ ফেরত দাও, আমরা ভালো মতো চালাতে পারবো। আচ্ছা শাহরিয়ার কবির, আপনার কাছে একটু ওটাও যেটি জামায়াতের আমির চট্টগ্রামের জনসভায় বললেন, যে মানে বাজেটের সমালোচনায় এটি গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ করার কি আছে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বেশ ট্রল ঘুরে বেড়াচ্ছে, মানে কি রাগ করলা, এরকম একটা বিষয় কথায় কথায় বলা হচ্ছে আর কি। তো মনে হচ্ছে মানে এই জামায়াতের আমির এটি বলার পর থেকে ওই যে রাগ করলা বিষয়টা চলে আসছে। মানে এটি যেমন স্বাভাবিক, গণতন্ত্রের সৌন্দর্য, বিরোধী দল সমালোচনা করবে, বিরোধী দলের সমালোচনা নিয়ে সরকারি দলও সমালোচনা করবে, সেটিও তো একটা স্বাভাবিক ব্যাপার। সেখানে একদম বিক্ষোভ বা সেটার বিরুদ্ধে কথা বলা, সেটাও তাহলে কেমন হয় আর কি? মানে সরকার যদি রাগ করতে, বিরোধী দল যদি রাগ করতে পারে, সরকারও করতে পারে, বা পাল্টাপাল্টি, তো তাই নয় কি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরে, সমালোচনা হতে হবে গঠনমূলক। এখন ধরে নেন যেখানে সরিষা হয় না, আমি বলে দিলাম সেখানে সরিষা হয়, তাহলে হবেটা কি? আমি বলে দিলাম, ধরে নেন যে আবু আলম খান ভাইয়ের এলাকায় আলু ভালো হয়, আমি বলে দিলাম না আলু হয় না, ওখানে সয়াবিন হয়। ভাইরা দেখা গেল বাংলাদেশে কোথাও সয়াবিন হয়। এটা যখন রাষ্ট্র, ধরে নেন আমি শাহরিয়ার কবির কি বললাম তাতে কিছু যায় আসে, আবু আলম ভাই যখন কিছু বলবে সেটা যায় আসে, কারণ উনি রাষ্ট্রের সচিব মর্যাদায় বিভিন্ন একটা লং সময় ছিলেন। আর মাননীয় প্রধানমন্ত্রী যখন বলবেন, সেটা কিন্তু মানে ওয়েট না, তার কথাটাই বাংলাদেশের মানুষ কি করবে, বিশ্বাস করবে, এবং তার উপর ভিত্তি করে দেশ চলবে। ধরে নেন এই বাজেটের কথা বলি, বাজেট দিলেন 9,38,00,000 কোটি টাকা, ইফ আই এম নট রং। বাংলাদেশে এ পর্যন্ত রাজস্ব আহরণ হয়েছে 3,03,00,000 কোটি টাকা। তাহলে বললাম আমরা জুলাই রেভলিউশনের পরে কি বললাম, যে আমাদের একটা পরিবর্তন হতে হবে, যেটা আবু আলম খান ভাই অলরেডি বললেন। একটা গতানুগতিক বাজেট, একটা চিত্ত আকর্ষণমূলক বাজেট, একটা ঘাটতি বাজেট। শোনেন, ধার করে পোলাও খাওয়ার মধ্যে কোনো কৃতিত্বতা নাই, বরং ধার না করে একবেলা খাবো, সেটার মধ্যে শান্তি আছে। সো বিএনপি যে বাজেটটা দিয়েছে, এই বাজেটের উৎসটা দেখে, তাদের যে রাজস্ব আদায়ের যে চিন্তা, যে লক্ষ্যমাত্রা স্থির করছে, এই লক্ষ্যমাত্রা হচ্ছে দেখা যাচ্ছে জমিদাররা যেভাবে পিঠে ইয়ার কাছ থেকে নিত, বা নীলকরেররা যেভাবে ব্রিটিশরা নীলকরের চাষ করার জন্য চাষিদের কাছ থেকে আদায় করতো, ওরকম আদায় না করলে এই বাজেট তো দূরের কথা, ঘাটতি তো দূরের কথা, অর্ধেক টাকাও তার অর্ধেক টাকাও জোগাড় করার কোনো ক্যাপাসিটি নাই। সেকেন্ডলি, আইএমএফ যেখানে বলতেছে যে আমরা কোনো বাজেটকে সমর্থন করব না যে বাজেটে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে, এই বাজেটে দেখেন একটা বিশাল অঙ্কের টাকা ভর্তুকির জন্য রাখা হয়েছে। আপনি স্বাভাবিকভাবে আপনার নাই, আপনি দেখেন তো এন্ট্রিম গভর্নমেন্ট কিরকম বাজেট দিল, কোনোভাবে যেন চলে, এবং ব্যয় সংকোচন নীতি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন বড় বড় কোনো প্রজেক্ট না হবে না, উনি 20,000 কোটি টাকা দিয়ে দিলেন কি বন্ধ শিল্প কারখানা চালু করার জন্য। ভাইরে, আপনার মাধ্যমে ছাড়া বাংলাদেশের মানুষকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা বোধহয় দেখছেন যে এই যে বালু নদীর ধারে বাংলাদেশের 3য় বৃহত্তম জুট মিল আর পৃথিবীর 7ম জুট মিল, এই জুট মিল ফ্যাসিস্ট হাসিনা একটা গ্রুপকে দিয়েছিলেন যে এটা চালু করবে বলে। তারা করছে কি জানেন, ওই জুট মিলে ক্রেনটা পর্যন্ত বিক্রি করে দিছে। ওই জুট মিলে তো কিছু নাই, লোহা লক্কর ক্রেন, সে ক্রেনও বিক্রি করে দিছে। আর
অন্যদিকে দেখেন আকিজ গ্রুপকে জুট মিল তারা নিচ্ছে, কিনছে তারা, এগুলো তো জুট মিল দিছে নামমাত্র মূল্যে, কিনছে, সেই জুট মিল গুলো প্রফিটেবল হচ্ছে। সো আপনি 20,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে এর আগেও করা হয়েছে, 2006 সালেও করছে, ওটার নাম ছিল বাংলাদেশ ব্যাংকের আইএমএফ ফান্ড। সে ফান্ডের মাধ্যমে আপনি কি করছেন, মৎস্য খাতকে উজ্জীবিত করার নামে লুটপাট করে খাইছেন, একটা টাকা আজ পর্যন্ত ফেরত আসছেনি, 12,000 কোটি টাকা। সো এই বাজেটটাকেও আমি দেখতেছি একটা লুটপাটের বাজেট। এখন উনি এই এই যে আমি এটাও কি একটা, আপনি যে গতানুগতিক বাজেটের কথা বলছেন, এটাও কি একটা গতানুগতিক সমালোচনা? মানে আমরা এর আগের যে বাজেটগুলো হতো, মানে সেটি আগের সরকার বলি বা তারও আগের সরকার বলি, এই বিরোধী দলের পক্ষ থেকে লুটপাটের বাজেট শব্দটা খুব কমন শুনতাম। এবারের কারণে আপনি তো গতানুগতিকতে বের হয়ে আসেননি, তার মানে আপনি লুটপাট করার জন্য বাজেট করছেন। আর প্রশ্ন হচ্ছে, উনি এটাকে যে বললেন কি, যে মদের দাম বাড়াইছি, সিগারেটের দাম বাড়াইছি বলে বিরোধী দল সমালোচনা করছে, বিরোধী দল ওইটা সমালোচনা, কারণ মানে উনি বোঝেনি, স্ক্রিপ্ট রাইটারের যে কথাটা বললেন না, আমার পাশে যেগুলো আছে তাদের যদি মাথার মধ্যে আল্লাহ যদি ওই জ্ঞানটুকু না দেয়, যে বিরোধী দল কি বলতেছে, যে মানুষের উপর করের বোঝা চাপায় না, তুমি রাজস্ব আহরণ করবা। আচ্ছা, রাজস্ব আহরণ করবা কি, এই 3,000 কোটি টাকা থেকে বাকি 5,000 কোটি টাকা, বা হলে তো তাও একটা স্বাভাবিক ছিল, 5 লক্ষ কোটি টাকা তুমি কোথায় থেকে আদায় করবা, কোন খাত থেকে? তুমি সে খাত বলতেই পারতেছো না, তুমি সে খাত বিরোধী দল, বলতেই পারছো না। বিরোধী পক্ষ থেকে যে ছায়া বাজেট দেয়া হয়েছে সেটিও তো 8,39,000 কোটি টাকা, মানে অনেক যে কম দেয়া হয়েছে, বা সেটি যে ঋণ ছাড়া এই বাজেটও বাস্তবায়ন করা যাবে তেমনটাও তো না। না, এখানে আবার কথা আছে, বিরোধী বাজেটের মূল দেখেন যে 40% টাকায় কি বিদেশি ঋণ পরিশোধের জন্য দেওয়া হয়েছে, ওখানে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়নি, ওখানে জাকাত থেকে কত টাকা আসবে সে আহরণের ব্যবস্থা, প্রতিটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল আইটেম টাকাটা কোথায় থেকে আসবে ওখানকার দেখেন। যে এই যে ভাই, যেটা আবু আলম ভাই বলেন, গ্যাপটা কত। আপনি বিরোধী দলের, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা, বিরোধী দল বা আপনি যে খালেদা, মানে দেশনেত্রী খালেদা জিয়া এর আগে ছায়া বাজেট দিচ্ছেন, ছায়া বাজেট কখনো আসেনি, পুরা বাজেট আসেনি। ওই যে এনসিপি যেমন করে দিচ্ছেন স্ন্যাপশট, এইভাবে বিএনপি দিচ্ছেন, পুরো একটা বাজেট কখনো দেয়নি। এবং এই বাজেটটা দেখা যাবে যে সরকার আমলে নিবে না, তার মেজরিটি আছে, সে পাশ করে ফেলবে। তো কথা হচ্ছে, করের বোঝা রেখে এই ডিবি বাস্তবায়ন করবেন কেমন করে? আপনার কথার কাজের মধ্যে তো মিল থাকতেছে না। আপনি যেটা বলেন বিরোধী দল, আরে রাগ অভিমান, রাগ অভিমান না, জামাতে ইসলাম বারবার সতর্ক করে দিচ্ছে, আপনি পুরাতন পথে চললে আপনি তো বেশি দিন গদিতে থাকতে পারবেন না রে ভাই, ধৈর্যের তো একটা সীমা আছে। 3 মাসে অধৈর্য করে দিলেন আপনি, 8 দিন, দেখেন 8 দিন হসপিটাল আপনি বন্ধ করে দিলেন, কি কারণে? গরিব মানুষ অনেক চিকিৎসা পায়, কার ইশারায় করে দিলেন? ইন্ডিয়ার ইশারায়, যাতে এরকম ভালো ভালো হসপিটাল গুলো বন্ধ হয়, সমস্ত এই তথ্যটাই বা কোথা থেকে আসলো, মানে এই তথ্যটাই কোথা থেকে আসলো? ইন্ডিয়ার ইশারায় বন্ধ হলো, আর গরিব মানুষ আপনি চিকিৎসা আবার পায় বলে একটা বন্ধ জিনিস করা হলো। বলেন তো, মাথা ব্যথা হচ্ছে আপনি মাথা কেটে ফেলে দিবেন? রাজশাহী মেডিকেল কলেজে 91 জন বাচ্চা মারা গেল, রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে দিচ্ছেন? রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে, আচ্ছা মাইলস্টোন কলেজে কি হয়ে গেল? এয়ারপোর্টের পাশে মাইলস্টোন কলেজ আছে, সেখানে একটা প্লেন ক্র্যাশ হলো, মাইলস্টোন কলেজ আর ওখানে বাড়িঘর সব বন্ধ করে দিচ্ছেন না? তার মানে কি, আমি একটা উদাহরণ দিলাম, যে পলিটিক্যাল গোলগুলো আপনার যা অ্যাচিভমেন্টের করতে চাচ্ছেন সব হাস্যস্কর, এবং এগুলো কার ইশারায় করতেছেন? পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় করতেছেন। ওই জন্য বাজেটটাও দিচ্ছেন গতানুগতিক, যাতে ফেল করে, এই সরকারও নাস্তা নাবুদ হয়ে যাবে, আবার মানুষ বিক্ষোভ করবে, সরকার পড়ে যাবে। আর কত, সেটাই বিরোধী দলীয় নেতা বলছে, আপনি একটু দয়া করে শোনেন। মানে আমি একটু ভালো করে বুঝতে চাই, আসলে 8 দিন হসপিটাল পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় কেন বন্ধ হবে? 8 দিন হসপিটালের সাথে ইন্ডিয়ার শত্রুতা কি? ও শত্রুতা আমি কি, আচ্ছা আপনি বোধহয় জানেন না, মেডিকেল ভিসা ছাড়া কিন্তু অন্য ভিসা ইন্ডিয়া দিচ্ছে না, এবং এই এন্ট্রিমেট পিরিয়ডে বোধহয় মানুষের মেডিকেল ভিসায় যাওয়াটা সবচেয়ে কমে গেছে। এখন কেন, এখন মানুষ তো অল্টারনেটিভ খোঁজে। আপনি যেমন বোধহয় সাক্ষাৎকার দেখছেন, বাংলাদেশে সবচেয়ে কমে এবং বিনা পয়সায় যদি প্রসূতি মায়েদের কারো সিজার করা হয়, তাদের চিকিৎসা দেয়, সে 8 দিন হসপিটাল। 8 দিন হসপিটালের যে ফিজের যে ফিগার, সেটা সর্বনিম্ন। এবং 8 দিন হসপিটাল একটা ইন্টারন্যাশনাল মানের একটা হসপিটাল, একটা প্রাইভেট হসপিটাল দিতে, আপনি আবার দেখেন যে সরকারি হসপিটালের কথা বলা হচ্ছে না। মানুষ কিন্তু আমাদের দেশে বড় বড় যাই বলে বিরোধী দলীয় নেতা, সরকারি হাসপাতালে কি তার অপারেশন হয়েছে? না, প্রাইভেট হসপিটাল, ইউনাইটেড হসপিটাল হয়েছে। আপনি তো এই কথা বলতে পারেন না যে ইউনাইটেড হসপিটাল দেশের সবচেয়ে ভালো হসপিটাল, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, সেটা তো সাধারণ মানুষ যেতে পারবে না। তার সাধারণ মানুষের যাওয়ার জন্য যে জায়গা রাখা হয়েছে সেটা কি 8 দিন হসপিটাল? এবার আপনাকে একটা গল্প শুনাই। আমার এক বন্ধু ছিল, তার নাম রিঠু।
ওকে আমাকে বলতো যে শোন, ঢাকা কি জন্য যাব, নওগাঁ থেকে কলকাতা যেতে আমার লাগে 113 টাকা। আর তখন ঢাকাতে, নওগাঁ থেকে ঢাকা নন এসি বাসের ভাড়া ছিল 350 টাকা। আবার বলে দিচ্ছি, নওগাঁ থেকে কলকাতা পর্যন্ত পৌঁছাতে খাওয়া দাওয়া সহ লাগে 113 টাকা। আর নওগাঁ থেকে ঢাকা লাগতো তখন 375 টাকা। আমি তো অবাক হয়ে গেলাম, কিভাবে রে? বলে কিছু না, সান্তাহার স্টেশন থেকে থার্ড ক্লাস একটা টিকিট কাটবি, দর্শনা পর্যন্ত চলে যাবি, দর্শনা থেকে ওপারে পার হবি, 17 টাকায় কলকাতা। তাহলে এই যে দুপুরবেলা সুন্দর মতো বুফে কারে খাবি, খেয়ে ওখান থেকে আর নড়বি না, তুই ওই বুফে কারে বসে থেকেই দর্শনা পর্যন্ত তুই চলে যাবি, এই করে 113 টাকা। এই যে কথাটা বললাম টাকার সাথে সম্পর্কিত, কারণ কলকাতা গেলে আমার কি হয়, আমার খরচটা কম হয়, এই চিন্তা করে 8 দিন হসপিটাল করা হয়েছে। আর ভারত এটা বন্ধ করে দিল কেন? 4 দিন যারা অ্যাফোর্ড করতে পারবে না তারা তো ভাই ইউনাইটেডে যেতে পারবে না, তাদের ডেস্টিনেশন কোথায় হবে? তাদের ডেস্টিনেশন হতে হবে কলকাতা। এই কথা এটা যদি সহজ ভারত ভাবতো সরল। তাহলে ভারত এত ভিসা কেন বন্ধ করতো? মানে ভারতই তো মানে এটা তো ভারত ইন্টেনশনালি না, ভারত ভিসা না, সংকুচিত করেছিল। না, ভারতের জন্য মেডিকেল ব্যবসা ছাড়া অন্য দাঁত দিব না, মেডিকেল ভিসায় খালি চালু রাখছে, অন্য ভিসা সেটাও সীমিত রাখেনি। করেছিল, সেটাও তো মানে সেটার উপরও নানান রকম নজরদারি মানে সীমিত কম করেন না, দেয়া সীমিত হচ্ছিল। করতে না, নজরদারি না, আমি বললাম ইনস্টিটিউশন আপনি নষ্ট করে দেয়। এই যে আজকে বাজেটের কথা বললাম, আমি একটা উদাহরণ দিলাম, যা ভারত হচ্ছে আপনার শত্রু, সে সর্বক্ষেত্রে আপনাকে চাবে মানুষের মাধ্যমে তারেক জিয়া কি মেলায়ন করতে। এই যে তারেক জিয়াউর রহমান মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কথা বলতেছেন, এটা কি মেলায়ন করে? এটা কার অংশকার? একটা, আপনি একটা জিনিস বলেন, ওনার আজকে কি বলা উচিত ছিল? গতকালকে একটা হাই কমিশনার এসে বলতে পারে 2 দেশ এক করে দিব, এ বিষয়ে ওনার মুখে বন্ধ কেন, তলা কেন? উনি আজকে এই বিষয়ে বললেন না কেন? বিরোধী দলের কথা বলতে পারলেন, কিন্তু উনি এই কথা, বিরোধী দলীয় নেতা প্রথমে কালকে রাতে স্টেটমেন্ট বলছে, ওনার কাছে জবাব চাওয়া উচিত, এবং ওনাকে এই দেশে কিভাবে উনি থাকে। কালকে একটা লোক এসে বললো 160 কোটি লোক আমরা সব এক হয়ে যাবো। আরে যে দেশের 22% লোকের টয়লেটের ব্যবস্থা নাই, সে দেশের সাথে বাংলাদেশ যাবে? আরে তোমার দরকার হয় বাবা, তুমি বাংলাকে না পারো চালাতে, আমাদের সাথে দিয়ে দাও। যেমন তো করিমগঞ্জকে জোর করে আমাদের কাছ থেকে নিয়ে নিছো, সব ফেরত দাও, আসাম আর করিমগঞ্জ পশ্চিমবঙ্গ ফেরত দাও, আমরা ভালো মতো চালাতে পারবো। আমাদের কি নিতে যায় না? উনি এই বিষয়ে কোনো কথা বললেন না, উনি বাজেটটা সম্পর্কে কনস্ট্রাকটিভ আমি কোনো একটু কথাই আবু বললেন আলম না। শহীদ খানের কাছে যেতে চাচ্ছিলাম, তবে এই প্রসঙ্গটা একটু আপনার কাছ থেকে শুনেই তারপরে যাই, যে এই যে কোনো কথা বললো না এই বিষয়ে, মানে এরকম কথা তো আসলে সুন্দর শোনা যায় বলে অনেক সময় অনেক কথা বলা হয়, খুব মানে লিটারেলি মিন করা হয় কিনা, মানে আমি ভারতীয় হাই কমিশনের বক্তব্যের প্রসঙ্গটা জিজ্ঞাসা করছি, এরকম একটা বিষয় কিনা। আর এই বিষয়ে মানে দুঃখিত, মানে মুখ বন্ধ বা কথা বলছেন না সরকার, আপনি যে অভিযোগটা করলেন, ধরেন হাদি হত্যাকাণ্ড নিয়ে তখন যে ভারতীয় আধিপত্যবাদ, সেভেন সিস্টার আলাদা করে দেওয়া ইত্যাদি নানান রকম কথা শোনা গেল, এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশে হয়েছে, কারা করিয়েছেন, মানে তিনি করিয়েছেন, কাদের দিয়ে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সেখানেও সরকার মুখ বন্ধ রাখলো। এবং বিরোধী দল বা যদি বলি জামাত শিবির, তারাও তো কোনো আনুষ্ঠানিক বিবৃতি, প্রতিবাদ, শক্ত আন্দোলন, রাস্তায় কিছু করলো না, যেখানে হাদি হত্যাকাণ্ডের পরে একদম প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ঘোষণা দিয়ে জামাত শিবিরের পক্ষ থেকে, মানে শিবিরের পক্ষ থেকে, জামাতের বলবো না, শিবিরের পক্ষ থেকে একটা শিবির নেতাদের পক্ষ থেকে, আনুষ্ঠানিক শিবিরেরও না, সেটি ঘোষণা দিয়ে মানে হামলা টামলা করা হলো যে এটি ভারতীয় আধিপত্যবাদ। এখন যখন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন আর তারাও কেন মুখে বন্ধ, মুখে কুলোপাটা? জানি না, আমি একটু বলতে পারি, আমার মুখটা খোলা। আমি গতকালকে, শোনেন, গতকালকে আমি জনসভা করছি, 2 ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড়ায় থেকে 500-র মতো লোক, বৃষ্টিতে ভিজছে, একজনও যায়নি। কোথায় করছে জানেন? বাহাদুর শাহ পার্কে। এই বাহাদুর শাহ পার্কে জনসভা করে তারপর ওখান থেকে স্যার সলিমুল্লাহর কবরে যে জিয়ারত করে আসছে। কিসের দাবিতে জানেন? একটাই দাবি, যে এই যে ভারত যে কথাগুলো বলতেছে ব্রিটিশের মতো, আমি ভারত ছাড় আন্দোলনের ডাক দিছি। আমি বলছি 3টা জিনিস, বাংলাদেশে যতগুলো ভারতীয় লোক আছে তাদেরকে কি করতে হবে, এই দেশ থেকে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 2 নম্বর কথা বলছি, বাংলাদেশ, কিন্তু আপনি বলছেন, আপনি বললেন, কিন্তু আমার কথা কথাটা হচ্ছে আপনি যে দলটা সমর্থন করেন, যেই দলটা হ্যাঁ, বিরোধী দল, যারা বললে আসলে ম্যাটার করে, আপনি একটু আগে বলছিলেন না আপনি বললে কিছু হবে না, প্রধানমন্ত্রী বললে হবে, বা হয়তো বিরোধী দল বললে হবে, তো বিরোধী দল কেন মুখে কুলোপাটা, সংসদে আল্লাহ কেন কার বললো না, কথা রাস্তায় কেন কবুল। নামলো না? বোন, আপনি কিন্তু শুরু করছেন হাদিকে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। হাদি কিন্তু কোনো দলের নাই। সো আল্লাহ যে আমার কথা কবুল করবে না আর আমার পিছনে লোককে দাঁড় করায় দিবে না, কে বলছে? এবং কালকে কিন্তু প্রথম বাংলাদেশের ইতিহাসে ভারত বিরোধী জোট গঠন হয়েছে, এবং তার নাম দেওয়া হয়েছে কি জানেন? জুলাই ফ্রন্ট। জুলাই ঐক্য ফ্রন্ট গঠন হয়েছে 11টা দল নিয়ে।
এবং ইনশাল্লাহ রাস্তায় দেখবেন। প্রথম কথা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিবাদ করছে। এখন দুইটা জিনিস এখানে একটা জিনিস বোঝা উচিত। তারেক জিয়াকে ধরেন নেন, কালকে আমরা আন্দোলন করে ফেলে দিলাম হোটেল বিদ্যা অল্টারের। আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলতেছি এই ইসলামী ব্যাংক দখল করো না, এভাবে অন্যায় করো না, আগের মতো স্বৈরাচারের পথে যেও না, কারণ আমরা দেখতে চাই একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। তুমি কারচুপির মাধ্যমে আসছো, তারপর তোমাকে সুযোগ দিতে চাই। কিন্তু উনি যদি এটা দখল যদি উনি অর্জন করতে ব্যর্থ হয়, তার আশেপাশের লোকজনগুলো যদি তাকে ওই আবার সেই দিল্লির সার্কেলের মধ্যে যদি সে ঢুকে যায়, পরিণতি ভয়াবহ। সেটাই তাকে মনে করিয়ে দেওয়া, এর বেশি কিছু নেই। এবং আমি যা দেখতে পাচ্ছি পরিণতি ভয়াবহ হতে বাধ্য।